হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে রাজকুমার রাও এবং মানুষে চিল্লা স্টার আর আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে রাজকুমার, ডিরেক্টেড বাই পুলকিত। এই সিনেমাটার অফিসিয়াল ট্রেলার কালকে ছাড়া হয়েছিল। কালকের লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে দিয়েছি আমি। তো তারপরে কাজের ব্যস্ততার কারণে আমি এই ট্রেলারটা রিভিউ করতে পারিনি। তো আজকে ফাইনালি ট্রেলারটা এখন আমি রিভিউ করব। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে কিছুদিন যাবৎ মানে এই ধরুন মানে এই জুন মাসে রিলিজ হওয়া কিছু ফিল্মসের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো, যার মধ্যে একটা হলিউড ফিল্ম আছে এবং যার মধ্যে আমাদের ইন্ডিয়ান অনেকগুলো সিনেমা আছে। তো সেই সবের বক্স অফিস কালেকশন বলবো, কোনো সিনেমার 12 দিনের, কোনো সিনেমার 5 দিনের, সেই সব কালেকশন নিয়ে কথা হবে। তার পাশাপাশি আপডেট এবং মালিকের ট্রেলার রিভিউ নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট যদি রাজকুমার রাওয়ের এই মালিক ফিল্মটার ট্রেলার রিভিউ করি, তো এই ফিল্মটার ট্রেলারটাকে যদি আমি এক লাইনে রিভিউ করি, আমার কাছে এই ট্রেলারটা একটা ইন্টেন্স অ্যাকশন থ্রিলার ট্রেলার হিসাবে আমার কাছে ওয়ার্ক করেছে। বাট ফিল্মটার মধ্যে নতুনত্ব হয়তো কিছু থাকবে না, যেটা আমার ট্রেলার থেকে মনে হলো। সেই পুরনো জিনিস, পুরনো টেমপ্লেট, পুরনো এলিমেন্টস, সেই সব কিছুই আমরা দেখতে পাবো, যেরকম একটা গ্যাংস্টার ড্রামা ফিল্মে হয়। ঠিক আছে, একটা মানে ইয়াং ছেলে যে কিনা মানে প্রথমে গরিব হয়ে জন্মেছিল, বা মানে ভালো তার অবস্থা ছিল না, বাট একটা টাইমের পর সে কোনোভাবে একটা গ্যাংস্টার হয়ে উঠছে, খুব বড় মাপের গ্যাংস্টার হয়ে উঠছে, এবং তার টাকা পয়সা সম্পত্তি অনেক কিছু বেড়ে যাচ্ছে। বাট সেটা বিরুদ্ধে হচ্ছে তার বাবা। ঠিক আছে, বাট সে তার নিজের ইচ্ছা মতো সব কিছু করছে। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি আরও অনেক গ্যাংস্টার আছে, বড় বড় পলিটিশিয়ান আছে, যাদের সাথে সে পাঙ্গা নিয়ে নিচ্ছে। তো একটা গ্যাংস্টার সে কীভাবে তার রাইজ হলো, কীভাবে আবার তার ফল হলো, এটাই আমরা দেখতে পাবো। যেটা আমরা এর আগে রাইসের মতো সিনেমাতে দেখেছি, যেটা আমরা পুষ্পার মতো সিনেমাতে দেখেছি। হ্যাঁ, পুষ্পা একটা, যেহেতু পুষ্পার ক্যারেক্টারটা এরকমই একটা হাই লেভেলে চলে গেছিলো, যেটার জন্য তার এন্ডিং আমরা এখনও দেখতে পাইনি। হয়তো পরবর্তীকালে দেখতে পাবো কি না দেখতে পাবো না জানি না, যদিও আমার মনে হয় কোনোদিন হবে না, কারণ পুষ্পার যে ক্যারেক্টারটা সেটা একটা আইকনিক, একটা কাল্ট ক্যারেক্টার হয়ে গেছে, যেটাকে ডিরেক্টর কোনোভাবেই কোনো হিসাবেই সে মারতে পারবে না। তো আমরা এই যে রাইস ফিল্মে, বা এর আগে আমরা গ্যাংস্টার ফিল্মে যত দেখেছি, কেজিএফ এর মতো ফিল্মে, বা আরও অনেক গ্যাংস্টার ফিল্ম আছে যেগুলো আমরা হয়তো এখন মনে পড়ছে না, যেগুলো একটা টাইমে আমরা দেখি, যে শ্যুট আউট অ্যাট ওয়াডালা, শ্যুট আউট অ্যাট লোকানওয়ালা। ঠিক আছে, এইসব ফিল্মগুলোতে আমরা কী দেখেছি, যে একটা গ্যাংস্টার, একটা ছেলে, সে কীভাবে গ্যাংস্টার হয়ে উঠছে এবং এক টাইমের পর তার পরিণতি কী হচ্ছে, সেটাই আমরা দেখতে পাবো। গুন্ডের মতো ফিল্মে আমরা দেখেছিলাম রণবীর সিং এবং আমাদের অর্জুন কাপুরের সাথে। তো ঠিক সেরকমই গুন্ডে ফিল্মের মতো বা রাইস ফিল্মের মতো এখানে একটা পুলিশ অফিসার আছে, যেটা যেই চরিত্রটা প্লে করেছে আমাদের বুম্বাদা, প্রসেনজিৎ চ্যাটার্জি। তো সে আসছে, এবার কীভাবে সেই মালিককে আটকাতে পারবে কিনা পারবে না, সেটা দেখার জন্য এই ফিল্মটা আমাদেরকে দেখতে হবে। তো একটা গ্যাংস্টার, একটা ইয়াং ছেলে যে একটা গ্যাংস্টার রূপে পরিণত হচ্ছে, তার বাবা তার বিরুদ্ধে, অনেক পলিটিশিয়ান, অনেক বড় বড় ব্যক্তি তার বিরুদ্ধে, একটা পুলিশ অফিসার আছে যে তার বিরুদ্ধে। তো সে কিভাবে তার নিজের রাজ চালাবে এই এত মানে জটিলতার মধ্যেই, এত তার শত্রুতার মধ্যে, সেই সব জিনিসগুলোই আমরা এই ফিল্মের মধ্যে দেখতে পাবো। খুব ইজি স্টোরি লাইন, স্ক্রিন প্লেটা মধ্যেই মেন ব্যাপার আছে, যে স্ক্রিন প্লেটা কতটা হেভি, কতটা ব্রুটাল, কতটা মানে কী বলবো এঙ্গেজিং, কতটা এজ অফ দ্য সিট ব্যাপারটা, বা এখানে অ্যাকশন যেগুলো আমরা দেখতে পাচ্ছি, অ্যাকশনের মধ্যে ব্রুটালিটি, ভাইলেন্স, ঠিক আছে, সেগুলো কিন্তু খুব বেশি পরিমাণে আছে। সব থেকে পজিটিভ যেটা লাগছে সেটা হচ্ছে রাজকুমার রাও, তাকে ইনানাস মালিক এই যে সিনেমাটিতে তাকে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু চরম লেভেলের একটা ব্যাপার। এবং লাস্টের ট্রেলারের শেষে একটা শট আছে, যেই শটটা আউটস্ট্যান্ডিং, যেই শটটাতে রাজকুমার রাওয়ের পারফরমেন্স, তার মানে এক্সপ্রেশনটাই টপ নয়। সেটা দেখলে মনে হয় যে ক্যারেক্টারটা কীভাবে সে গুলে খেয়েছে। এবং রাজকুমার রাওকে সবসময় আমরা কমেডি রোলে দেখেছি, সে বিভিন্ন ধরনের কমেডি জনরাতে সে কাজ করেছে, বাট এবার তাকে একদম ফুল অন একটা সিরিয়াস এবং ফুল অন একটা অ্যাকশন সিনেমায় আমরা তাকে দেখতে পেতে চলেছি। এবার এই সিনেমাটার মেবি সেটটা, এই সিনেমাটার যে মানে গ্রামটাই বেশ, সেটা হয়তো হয়তো ইউপি বা মধ্যপ্রদেশ এরকম কোনো জায়গায় হবে, বিহারের কোনো জায়গায় হবে। বাট এই সিনেমাটার যে গল্পটা সেটা 1988-তে বেশ। ঠিক আছে, মানে তখনকার যুগের যে গ্যাংস্টার, সেই জিনিসটা আমাদের সামনে তুলে ধরছে। মালিকের ট্রেলার আমার কাছে হেভি লেভেলের কিছু কাজ করেনি, বাট যেটা আমার জন্য হেভি লেভেলের কাজ করেছে সেটা হচ্ছে রাজকুমার রাও, তার পারফরমেন্সের মধ্যে ইন্টেন্সিটি, তার পারফরমেন্সের মধ্যে একটা কী বলবো, একটা সেই ব্যাপার আছে যেটা মানে রাজকুমার রাওকে আমরা দেখতে চাই। এবং রাজকুমার রাও সে পুরো ঢেলে দিয়েছে নিজেকে এই ক্যারেক্টারটার মধ্যে আসার জন্য, এবং সেটা কিন্তু পুরো স্ক্রিনে ভিজিবল। ফিল্মটার মধ্যে প্রচুর অ্যাকশন, প্রচুর গান ফাইটিং, প্রচুর মানে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট, সব কিছুই আছে। এবং তার মধ্যে কিন্তু খুব ব্রুটালিটি আছে, খুব ভায়োলেন্সটা আমরা গোর, ভায়োলেন্স, ব্লাড বাথ আমরা দেখতে পেতে চলেছি। তো দেখা যাক, এটা 11 জুলাই আসলেই বোঝা যাবে যে ফিল্মটা কোন লেভেলে, কোন দিকে যেতে চাইছে।
বাট এই ফিল্মটা আমার মনে হয় না খুব একটা হেভি চলবে, কারণ এই যে একটা পার্টিকুলার একটা কোনো প্রদেশে এরকম একটা কী বলে একটা বিহারের কোনো জায়গায় এরকম সেট আপ, এরকম একটা গ্যাংস্টার, ঠিক আছে, সে উঠছে, সে সবার সাথে লড়ছে এবং সে একটা টাইমের পর মরে যাচ্ছে, আমার মনে হয় না এরকম ফিল্ম এখনকার যুগে খুব একটা চলবে। আমরা রিসেন্টলি ভাইয়াজি সিনেমাটিতে দেখেছিলাম যে মনোজ বাজপেয়ীকে আমরা দেখে মনে হচ্ছিল গ্লিমস লেভেলে যে ব্যাপক কিছু কাজ আসতে চলেছে, বাট ফিল্মটাকে সেইভাবে প্রেজেন্ট করতে পারেনি, এক্সিকিউশন সেইভাবে ছিল না। তো এই ফিল্মটার ক্ষেত্রে আমার মনে হচ্ছে সেরকমই কিছু হবে। ফিল্মটার মধ্যে অ্যাকশন সব কিছুই থাকবে বা গ্যাংস্টার যেরকম আমরা দেখতে পছন্দ করি সেগুলো থাকবে, বাট ফিল্মটার মধ্যে সেই শোলটা থাকবে না বা ফিল্মটার মধ্যে সেই কোনো ম্যাজিক কোনো মুমেন্টস থাকবে না যেটা আমরা দেখে থিয়েটারে খুব দারুণভাবে এনজয় করবো। কারণ এই ফিল্মটা রাজকুমার রাও বলছিল যে এটা একটা অ্যাস্থেটিক গ্যাংস্টার ড্রামা ফিল্ম, ঠিক আছে, মানে এটা কিন্তু একটা মানে গডফাদারের মতো গ্যাংস্টার ফিল্ম না, বা এটা মানে গডফাদার থেকে হালকা হয়তো ইন্সপায়ার্ড হতেও পারে, বাট সেই লেভেলের না। বা এইটা কিন্তু একটা রাইসের মধ্যে একটা কমার্শিয়ালি এলিমেন্টসের সাথে আসা, মানে রাইসও তো হালকা একটু মানে ছিল, হালকা কমার্শিয়াল একটা টাচ ছিল তাতেও, একটু মানে কী বলবো নিজের গ্রাউন্ড জোনে থেকেও সেটা একটু হালকা মেন স্ট্রিমের দিকে গিয়েছিল। শ্যুট আউট আর ওয়াডালা সেটাও অতটা ওই লেভেলে যেতে পারেনি, যার কারণে ফিল্মগুলো মানে খুব একটা হেভি চলতে পারেনি। শাহরুখ খানের রাইসও খুব একটা ব্যাপক যে কালেকশন করেছিল সেরকম না। বাট এই ফিল্মটা রাজকুমার রাও যেহেতু তার সে খুব একটা বড় লেভেলের স্টার না, স্ত্রী সে ব্যাপক ব্যবসা করেছিল, কারণ স্ত্রীর একটা আলাদা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, একটা কমেডি ইউনিভার্সের মধ্যে পড়ছে, শ্রদ্ধা কাপুর আছে সেখানে, আরও বাকি অন্যান্য ক্যারেক্টার আছে। বাট রাজকুমার রাও আমি জানি না কতটা অবধি এটাকে পুল আপ করতে পারবে। ফিল্মটার হয়তো কন্টেন্ট হালকা ভালো হলেও ফিল্মটা সেই লেভেলে হয়তো চলবে না আমার দেখে মনে হচ্ছে। বাট ট্রেলার লেভেলে ট্রেলারটার মধ্যে যে এলিমেন্টসগুলো আমাদেরকে দেখাচ্ছে সেগুলো সবই আমার কাছে পুরনো, বাট ট্রেলারের যেটা সব থেকে ব্যাপক সেটা হচ্ছে রাজকুমার রাও, এবং দ্বিতীয় হচ্ছে এই সিনেমাতে একটা গান আছে যে গানটা মালিক যে টাইটেল ট্র্যাকটা সেটা ব্যাপক, বিজিএম ব্যাপক, বুম্বাদা ব্যাপক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে আউটস্ট্যান্ডিং লাগছে তাকে দেখতে, তার মানে কী বলবো তাকে সে যেভাবে আসছে, তার যে চার্ম একটা, তার যে একটা অরা সেটা দারুণভাবে ফিল করা যাচ্ছে। সব কিছু মিলিয়ে আমার জন্য একটা ডিসেন্ট টু ভালো একটা, আমি কী বলবো মানে ডিসেন্ট টু অ্যাবভ অ্যাভারেজ একটা ট্রেলার আমি বলবো, ঠিক আছে, মানে আমার কাছে হালকা ভালোই লেগেছে, বাট সেই লেভেলে আমার জন্য হিট করেনি যেই লেভেলে আমি এক্সপেকটেশন ছিল মালিকের ট্রেলার থেকে, কারণ সেই পুরনো এরকম গ্যাংস্টার ভাইবসের ফিল্ম আমরা প্রচুর দেখেছি। হ্যাঁ, রাজকুমার রাও সেটার মধ্যে নতুন এবং তার কাজই একমাত্র খুব এক্সট্রাঅর্ডিনারি লাগছে দেখতে। দেখা যাক কী হয়। আমার তো ট্রেলারটি একটা ডিসেন্ট ট্রেলার মনে হয়েছে। আপনাদের কি মনে হয়েছে মালিকের ট্রেলার নিয়ে? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য এই ট্রেলারটিকে নিয়ে। এবং এর যে ডিরেক্টর সে এর আগে নেটফ্লিক্সে ভাগশাকের মতো সিনেমা করেছে রেড চিলিজ প্রোডাকশন হাউসের সাথে, যাতে ভূমি পেডনেকার মেন চরিত্রে ছিল এবং সেটা সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছিল। সেই ফিল্মটা মানে ওটিটিতে দারুণ একটা রিসেপশন জেনারেট করেছিল 2024-এ এবং খুব পপুলার হয়েছিল। বাট ফিল্মটা সেই নিয়ে সেই লেভেল অবধি কথা হয় না যেটা নিয়ে কথা হওয়া দরকার। তো দেখা যাক এবার এই ফিল্মটা সেটা পুরোপুরি একটা কন্টেন্ট ওরিয়েন্টেড একটা ফিল্ম ছিল, একটা রিয়েল ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা খুবই গ্রাউন্ডেড, খুবই রিয়েলিস্টিক একটা ফিল্ম ছিল। বাট এটাকে হালকা মেন স্ট্রিম কমার্শিয়াল করার চেষ্টা করছে, বাট গ্রাউন্ডেড একটা রিয়েলিস্টিক ভাবও আছে। দেখা যাক সেটা কীভাবে মেনটেন করে ডিরেক্টর। সব কিছু মিলিয়ে এই ছিল আমার রিয়াকশন মালিকের ট্রেলার নিয়ে। নেক্সট যদি কথা বলি সেগুলো হচ্ছে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। সবথেকে প্রথম কথা বলবো হচ্ছে আমাদের একে নিয়ে, এই সিনেমাটিকে নিয়ে, কুবেরা সিনেমাটিকে নিয়ে। তো কুবেরা সিনেমাটি টোটাল 12 দিন মিলিয়ে বক্স অফিসে কালেকশন করেছে 82 কোটি টাকা, যার মধ্যে তেলেগু থেকেই আছে 60 কোটি টাকা, তামিল থেকে আছে 20 কোটি টাকা, কান্নাডা থেকে 30 লাখ, হিন্দি থেকে 2 কোটির কাছাকাছি, মালায়ালাম থেকে কোনো কালেকশন নেই। এবং টোটাল 12 দিন মিলিয়ে কুবেরা সিনেমাটি ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 82 কোটি টাকা, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে 97 কোটি টাকা, এবং ওভারসিজ থেকে কুবেরা সিনেমাটি কালেকশন করেছে 30 কোটি টাকা। এবং ওয়ার্ল্ড ওয়াইড সব কিছু মিলিয়ে কুবেরা সিনেমাটি 12 দিন মিলিয়ে কালেকশন করেছে হচ্ছে 127 কোটি টাকা। ইয়েস, ধানুষ, নাগার্জুন, রশ্মিকা মান্দানা স্টার আর ফিল্ম কুবেরা, ডিরেক্টর বাই শেখর কামুলা। এই ফিল্মটা টোটাল 12 দিন মিলিয়ে মানে হচ্ছে মঙ্গলবারের কালেকশন নিয়ে, কালকে মঙ্গলবার ছিল, মঙ্গলবারের কালেকশন নিয়ে টোটাল 12 দিনে কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে 127 কোটি, এবং ওভারসিজ থেকে 30 কোটি, ইন্ডিয়া গ্রস কালেকশন 97, ইন্ডিয়া নেট কালেকশন 82 কোটি টাকা। নেক্সট যদি কথা বলি হচ্ছে আমরা কাজল স্টারার রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা, যেটা সাইতান ইউনিভার্সের মধ্যে পড়ছে, মা সিনেমাটি, যেটা মেবি 27 জুন রিলিজ হয়েছিল। তো এই ফিল্মটা টোটাল 5 দিন মিলিয়ে কালেকশন করেছে 23 কোটি টাকা। প্রথম দিন 4.5 কোটি টাকা, দ্বিতীয় দিন শনিবার 6 কোটি টাকা, 3 নম্বর দিন সানডে ছিল 7 কোটি টাকা, 4 নম্বর দিন মানডে ছিল 2.5 কোটি টাকা, এবং 5 নম্বর দিন ডে 5 টিউসডে মানে হচ্ছে কালকে, যেটা 3 কোটি টাকার কালেকশন করে। এবং টোটাল সব কিছু মিলিয়ে মা সিনেমাটি কালেকশন করেছে 23 কোটি টাকা, যার মধ্যে ওয়ার্ল্ড ওয়াইডে সব কিছু মিলিয়ে মা সিনেমাটি নিজের 5 দিন মিলিয়ে কালেকশন করেছে 31 কোটি টাকা, ওভারসিজ থেকে মাত্র 4 কোটি টাকা, ইন্ডিয়া গ্রস কালেকশন 27 কোটি টাকা, এবং ইন্ডিয়া নেট কালেকশন 23 কোটি টাকা। ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে 31 কোটি টাকার কালেকশন করেছে মা সিনেমাটি টোটাল 5 দিন মিলিয়ে।
নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে হলিউডের রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা, যেটা এখন মারাত্মক লেভেলে ওয়ার্ড অফ মাউথের কারণে স্প্রেড হচ্ছে এবং বাড়ছে, এবং ফিল্মটার নাকি থিয়েটার এক্সপিরিয়েন্স মারাত্মক। আমি 2-3 দিন থেকে ওয়েট করছি ফিল্মটা দেখবো বলে, বাট যেহেতু আমার বাড়ি থেকে থিয়েটার অনেকটা দূরে এবং কাছ থেকে যাওয়াটা সত্যি বলছে আমার জন্য সিনেমা দেখাটা মানে খুবই ডিফিকাল্ট। এবং তার থেকেও বড় কথা, মানে যেখানে যেখানে হিন্দি শো আছে সেইগুলো সেই সময়গুলো আমার মানে সেই সময়গুলোতে আমি ফ্রি নেই, এবং রাতে 10টার পরে শো আছে, সকাল 10টা থেকে 9টা থেকে শো আছে, মানে আমার বাড়ি থেকে হল যেতেই হয়তো 11টা 11:30 বেজে যাবে, এবং কাজ থেকে এসে কাজ করে ফিল্ম এইভাবে দেখাটা আমার কাছে পসিবল না। যার কারণে আমি F1 দেখতে পারলাম না। আমার খুব ইচ্ছা ছিল, বিশাল বিশাল ইচ্ছা ছিল এক্সপিরিয়েন্স নেওয়ার, থিয়েটার এক্সপিরিয়েন্স, বাট কোনোভাবে সেটা হয়ে উঠছে না। আমার জুরাসিক ওয়ার্ল্ড দেখার খুব ইচ্ছা আছে, দেখা যাক সেটাকে হয়ে ওঠে নাকি, কারণ আমার সব ফিল্মই দেখার খুব ইচ্ছা থাকে, বাট কোনোভাবে সেগুলো সব ফিল্ম হয় না পুরোপুরি। দেখা যাক এইবারে কি হয়, জুরাসিক ওয়ার্ল্ডটা হয় নাকি। এখন যদি আমরা F1-এর টোটাল 5 দিনের কালেকশন নিয়ে কথা বলি, F1 সিনেমাটি টোটাল 5 দিন মিলিয়ে কালেকশন করেছে। F1টাও মা সিনেমার সাথে রিলিজ হয়েছিল 27 তারিখ। তো F1 সিনেমাটি টোটাল 5 দিনে কালেকশন করেছে 28 কোটি টাকা। ইংলিশ থেকে মানে ইংলিশ ভার্সানে 25 কোটি টাকা, হিন্দি ভার্সানে 2 কোটি টাকা, তেলেগু থেকে আমাদের 35 লাখ, তামিল থেকে 48 লাখ। এবং টোটাল 5 দিন মিলিয়ে F1 সিনেমাটি ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 28 কোটি টাকা, এবং ওভারসিজ থেকে কালেকশন করেছে 825 কোটি টাকা, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 34 কোটি টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গা মিলিয়ে F1 সিনেমাটি কালেকশন করেছে মাত্র 5 দিনে 1500 কোটি টাকা। ইয়েস, 1,500 কোটি টাকা কালেকশন করেছে মাত্র 5 দিনে F1 সিনেমাটি। এবার আপনারা ভেবেই নিন যে হলিউড সিনেমার বাজেটটা কোন লেভেলের হয়, যেখানে আমাদের লাইফ টাইম কালেকশনও সেখানে ছুতে পারে না। তো F1 সিনেমাটি টোটাল 5 দিনে ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে 1500 কোটি টাকা কালেকশন করেছে, মানে হচ্ছে 1,500 কোটি টাকা, যার মধ্যে ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন আছে 34 কোটি এবং ওভারসিজ থেকে 825 কোটি। নেক্সট যদি কথা বলি হচ্ছে আমাদের এই সিনেমাটাকে নিয়ে, সিতারে জামিন পার, আমির খান স্টারার ফিল্ম সিতারে জামিন পার। তো এই সিনেমাটিও কুবেরা সিনেমার সাথে রিলিজ হয়েছিল 20 তারিখ। তো 12 দিন মিলিয়ে সিতারে জামিন পার সিনেমাটি অল ইন্ডিয়া নেট কালেকশন করেছে 130 কোটি টাকা, যার মধ্যে থেকে হিন্দি থেকেই আছে 129 কোটি টাকা, তামিল থেকে আছে 7 লাখ টাকা এবং 70 লাখ, এবং তেলেগু থেকে আছে আমাদের 42 লাখ টাকা। তো সব কিছু মিলিয়ে টোটাল 12 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 130 কোটি টাকা সিতারে জামিন পার সিনেমাটি, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে 155 কোটি টাকা, ওভারসিজ থেকে কালেকশন করেছে 52 কোটি টাকা, এবং সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড সিতারে জামিন পারটি নিজের 12 দিন মিলিয়ে বক্স অফিস কালেকশন করেছে 208 কোটি টাকা। ইয়েস, 208 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে সিতারে জামিন পার সিনেমাটি নিজের 12 দিন মিলিয়ে, এবং এই সিনেমাটির ওয়ার্ড অফ মাউথ এখনও পজিটিভ। দেখা যাক এই সিনেমাটি 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে পারে নাকি। এই ছিল টোটাল বক্স অফিস কালেকশন। এখন আমরা কথা বলবো লেটেস্ট কিছু আপডেট নিয়ে। সবথেকে ফার্স্ট আপডেট হচ্ছে সাকিব খানের নেক্সট সিনেমা কী হবে সেটাকে নিয়ে। তো ছোট পর্দার নাটকের ডিরেক্টর, যার নাম হচ্ছে আবু হায়াত মাহমুদ, সে এবার নাকি বড় পর্দায় ডেবিউ করছে। তার ফার্স্ট যে সিনেমা সেইটার নাম হতে চলেছে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। ইয়েস, এটা 90-এর দশকের একটা আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে এই সিনেমাটি তৈরি হবে, যেটা একটা সত্য ঘটনা অবলম্বনে। এবং এই সিনেমাটিতে প্রথমে শরীফুল রাজ এবং মোশাররফ করিমের নাম উঠে এসেছিল, বাট এখন নতুন চমক হিসাবে নাম উঠে আসছে সাকিব খানের। ইয়েস, সাকিব খান নাকি এই সিনেমায় মেন লিড চরিত্রে থাকতে চলেছে, এবং সে কালা জাহাঙ্গীর বলে একটা আন্ডারওয়ার্ল্ডের মানে ডন ছিল, ঠিক আছে, তার চরিত্রটা এখানে প্লে করবে হচ্ছে সাকিব খান। সব কিছু মানে আমাদের সূত্র অনুযায়ী সব কিছু এখন নাকি ঠিকঠাক পুরো চূড়ান্ত লেভেলে আলোচনা হয়ে গেছে। এখন শুধু নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় আছে। সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, চুক্তিপত্র সব হয়ে গেছে, সাইনিং অ্যামাউন্ট নাকি সবই নেওয়া হয়ে গেছে, বাট খালি এখন মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমাদের কাছে আসতে বাকি। এই সিনেমাটি 2026-এ ঈদে রিলিজ হবে। দেখা যাক তাহলে তুফান 2 কখন রিলিজ হয়, বকরা ঈদে নাকি ঈদে। কারণ ঈদে এখন যেরকম লেটেস্ট বাজ উঠে আসছে, লেটেস্ট আপডেট, যে সাকিব খানের একটা নেক্সট সিনেমা যেটা ঈদে রিলিজ হবে সেটা হচ্ছে ঢাকার মানে 90 দশকের একটা আন্ডারওয়ার্ল্ড মানে একটা গ্যাংস্টারকে ঘিরে, মানে যার নাম হচ্ছে আমাদের কালা জাহাঙ্গীর, তার চরিত্রে নাকি আমরা দেখতে পাবো, যেটা একটা সত্য ঘটনা অবলম্বনে হতে চলেছে। সাকিব খান এই সিনেমাটা লিড চরিত্রে থাকবে। এই সিনেমাটার ডিরেক্টরের নাম হচ্ছে আবু হায়াত মাহমুদ। এই সিনেমাটি 2026-এ রিলিজ হবে। শুধু এখন নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের দেরি, বাকি সব কিছুই নাকি ঠিক হয়ে গেছে, ইনিশিয়াল লেভেলে আলোচনা হয়ে গেছে। দেখা যাক এই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। নেক্সট যেটা সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো এই আপডেটটা প্রথম দিন যখন প্রথম আসে তখনই আমি দেখেছিলাম, বাট আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, তাই জন্য এখন শেয়ার করছি। তো প্রশান্ত নীলের সাথে
আমাদের প্রভাসের একটা ফিল্ম করার কথা ছিল, যেই ফিল্মটার নাম ছিল রাভানাম। এই সিনেমাটার কথাবার্তা উঠেও এসেছিলো, আপডেট উঠে এসেছিলো। শোনা যাচ্ছিলো সালারের পরে মানে প্রশান্ত নীল কেজিএফ এই ড্রাগন সিনেমাটি করছে এখন এনটিআরের সাথে, তারপরে সালার 2 করবে, তারপরে আমাদের একে দেখতে পাবো এই কেজিএফ 3, তারপরে রাভানাম সিনেমাটি রিলিজ হবে প্রভাসের সাথে। প্রভাসের সাথে সে দুটো সিনেমা করবে, সালার পার্ট 1 তো হয়ে গেছে, সালার পার্ট 2 এবং রাভানাম। বাট এখন যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে যে রাভানাম সিনেমাটি এখন কিন্তু হতে চলেছে আল্লু অর্জুনের সাথে। ইয়েস, প্রভাস আউট, আল্লু অর্জুন ইন। আল্লু অর্জুনের সাথে হতে চলেছে প্রশান্ত নীলের রাভানাম সিনেমাটি, এবং এই সিনেমাটা হতে এখনও অনেক বাকি, বাট এটা কিন্তু এখন 100% কনফার্ম যে রাভানাম সিনেমাটিতে আমরা আল্লু অর্জুনকে দেখতে পাবো, যেই মুভিটা ডিরেক্ট করবে কেজিএফ এবং সালার খ্যাত ডিরেক্টর প্রশান্ত নীল। এই সিনেমাটি হতে এখন অনেক বাকি। আল্লু অর্জুন এখন করছে, অ্যাটলি করছে, এরপরে সে করবে পুষ্পা 3 করবে, তারপরে হয়তো রাভানাম সিনেমাটি আমরা দেখতে পাবো। বাট রাভানাম সিনেমাটি কিন্তু 100% কনফার্ম যে আল্লু অর্জুনের সাথে প্রশান্ত নীলের হতে চলেছে। এবং প্রশান্ত নীল যেই লেভেলের ডিরেক্টর, আল্লু অর্জুন তার সাথে যখন কাজ করবে তখন স্কাই ইজ দ্য লিমিট হবে বক্স অফিস। দেখা যাক সেটা কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2কে নিয়ে। তো ওয়ার 2 এর যারা মেকার্স তারা প্ল্যান করেছে যে ওয়ার 2 এর কিন্তু প্রমোশনে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরকে ফেস টু ফেস বা পাশাপাশি বা একসঙ্গে তাদেরকে রাখবে না। ইয়েস, কারণ সিনেমার মধ্যে আমরা এনটিআর ভার্সেস ঋত্বিকের বিশাল একটা লড়াই দেখতে পাবো, যার কারণে মেকার্সরা প্রমোশনের দৌরান, ঠিক আছে, সেই মজাটাকে নষ্ট করতে চায় না, যেন ফিল্ম যখন আমরা দেখি তখন যেন সেই অথেন্টিকলি সেই এটা আসে যে না এনটিআর এবং ঋত্বিক একে অপরের বিশাল বড় দুশ্মন, সেটা যেন আমরা বড় পর্দায় ফিল করতে পারি। তার কারণে মেকার্সরা নাকি মানে প্রমোশনে ওয়ার 2 এর প্রমোশনে ঋত্বিক এবং এনটিআরকে একসঙ্গে আনবে না। এটাই মেকার্সদের এখন ডিসিশন, দেখা যাক সেটা কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা ওয়ার 2কে নিয়ে। তো ওয়ার 2 এর তেলেগুতে থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে 80 কোটি টাকা। ইয়েস, 80 কোটি টাকায় সিতারা এন্টারটেনমেন্ট তারা কিনেছে হচ্ছে মানে আমাদের ওয়ার 2 এর তেলেগু রাইটস। এবং প্রথমে ইনিশিয়াল দাম ছিল 120 কোটি টাকায়, বাট যেহেতু কুলি সিনেমাটি আসছে তার সাথে ক্ল্যাশ হবে, যার কারণে এখন ডিলটা হয়েছে 80 কোটি টাকায়। অর্থাৎ সিনেমাটিকে হিট করতে মানে হিট হতে শেয়ার কালেকশন করতে হবে 81 কোটি এবং গ্রস কালেকশন করতে হবে 150 কোটির কাছাকাছি। তো 80 কোটি টাকায় বিক্রি হয়েছে ওয়ার 2 এর তেলেগু রাইটস, যেখানে অন্যদিকে কুলি সিনেমাটির তেলেগু রাইটস বিক্রি হয়েছে 50 কোটি টাকা। ইয়েস, 50 কোটি টাকায় বিক্রি হয়েছে কুলি সিনেমাটির মানে তেলেগু রাইটস, থিয়েট্রিক্যাল রাইটস আমাদের তেলেগুতে, এবং মুভিটা হিট হতে গ্রস কালেকশন করতে হবে 100 কোটি টাকা। দেখা যাক এই দুটো মুভির মধ্যে কে সব থেকে বাজি মারে। এবং এই ছিল যে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি বক্স অফিস কালেকশন, তার পাশাপাশি মালিকের ট্রেলার রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর 300-350 বাকি হাজার হলেই চ্যানেল অনেকটা বুস্ট পায়। তো যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওতে বেশি করে লাইক করুন, লাইক কমেন্ট সব কিছু শেয়ার টেয়ার সব করে দিন। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।